you hear me? আসসালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। মানে আজকে আমার একটু ম্যানেজমেন্ট অন্য লোক আছে তো, ওরা এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। যাই হোক, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন ভাইভা অ্যান্ড ইউর প্র্যাকটিক্যাল লাইফ, দ্যাট ইজ দ্য প্রেগনেন্সি। And what is pregnancy? It is the condition of having a developing embryo or fetus in the female when an ovum is fertilized by a spermatozoa. It is the fertilization between ovum and spermatozoa এবং যেটা development হয় in the uterus. So it is the condition of having a developing embryo or fetus in the female. এখন developing embryo fetus in the female আমরা আসলে uterus বললাম নাই কেন, অনেক সময় extra uterine pregnancy হয়, সেই জন্য in the female when an ovum is fertilized by a spermatozoa, অর্থাৎ ফার্টিলাইজেশন হওয়ার পরে এটা যখন ডেভেলপ করে এমব্রায়ো আর ফিটাস, আমরা হোয়াট ইজ এমব্রায়ো আর ফিটাস আমরা এরপরে একটু দেখব। And fertilization usually occurs within 12 to 24 hours of ovulation. ওভুলেশন হওয়ার 12 থেকে 24 ঘন্টার ভিতরে ফার্টিলাইজেশন হয় এবং it is occur once in a month in case of female, এবং ফার্টিলাইজেশনটা হয় spermatozoa এবং ovum in the isthmus of the fallopian tube. Fallopian tube এর isthmus portion এ usually ফার্টিলাইজেশনটা হয়, then it is goes to the uterus. And what is zygote? এখন যে কয়টা শব্দ বলবো, এই কয়টা ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা, রিটেন and also in practical life. Zygote is the fertilized ovum. যখন ফার্টিলাইজেশন হয়ে গেল in the fallopian tube, then it is called zygote. And on the 7th day of fertilization, impregnation in the uterus wall as embryo. আর মানে হচ্ছে 7 দিনের দিন এরা ইউটেরাইন ওয়ালে যায়, ওখানে ইমপ্লান্টেশন হচ্ছে। হোয়াট ইজ প্রি এমব্রায়ো? প্রি এমব্রায়ো হচ্ছে জাইগোট থেকে ইমপ্রেগনেশন অর্থাৎ ওয়ালে ইমপ্লান্টেশন হওয়ার আগ পর্যন্ত it is called pre-embryo, that is first day to 6th day. জাইগোটটা ওয়ালে জাইগোটটা থাকে না, তার এটা ব্লাস্টোসাইট বা এইভাবে আস্তে আস্তে সেল ডিভিশন হতে থাকে এবং 6th day পর্যন্ত এটাকে বলা হয় pre-embryo. Then called embryo, that is from 7th day to 8th week. এবং 8th উইকের পর থেকে এটাকে বলা হয় ফিটাস। একই বস্তু সময়ের প্রেক্ষিতে নাম পাল্টাচ্ছে এবং এই একটা শব্দ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, অলসো ফর এক্সাম both written and viva. First হচ্ছে zygote, that is the fertilized ovum, and on the 7th day it is impregnated in the wall of the uterus. And pre-embryo is called from the first day to 6th day after implantation হওয়ার আগ পর্যন্ত. Then called embryo, pre-embryo, embryo from 7th day to 8th week, and from 8th week onward it is called fetus until it is delivery. Delivery হওয়ার পরে ফিটাসটা হয়ে যায় neonate, newborn infant বা infant, neonate. তাহলে ফিটাস up to আমার intrauterine life. তাহলে intrauterine life এ আমার zygote, then it is pre-embryo, embryo, and then medical legal aspects of pregnancy. Pregnancy আমাদের medical legally কি importance আছে? একটা হচ্ছে to avoid attendance in the court as a witness. এটা আমাদের দেশে আইন আছে যে প্রেগন্যান্সি হইলে উনি যদি ক্লেম করে যে আমি এখন আসতে পারবো না কোর্টে, কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করে না।
And to avoid execution until 6 months after delivery, যদি কারো ডেথ সেন্টেন্স দেওয়া হয় কাকো কোনো মহিলাকে, তাইলে সে যদি প্রেগন্যান্ট হয় এবং সে প্রুভ করতে পারে তাইলে এটা এক্সিকিউট হবে না 6 months after delivery. ডেলিভারি হওয়ার 6 মাস পর্যন্ত এই ডেথ সেন্টেন্স এক্সিকিউশন হবে না। And when a woman claims for succession to property may feign pregnancy soon after the death of her husband. অনেক সময় সম্পত্তি বা অন্যান্য মনিটরি ব্যাপারে ক্লেম সাকসেশন করে আফটার ডেথ অফ হাজব্যান্ড যে সে প্রেগনেন্ট, যাতে মোর ক্লেম সে করতে পারে। When a woman claims pregnancy to get greater compensation, যদি ইন্স্যুরেন্স বা অন্যান্য এইসব কোম্পানি অথবা ফ্যামিলিগত ভাবে গ্রেটার কম্পেনসেশন পাওয়ার জন্য সে ক্লেম করতে পারে যে শি ইজ প্রেগনেন্ট। And in case of divorce, the woman may claim to be pregnant to receive more alimony. আর এটার জন্য আরো ক্ষতিপূরণ সে আরো বেশি চাইতে পারে যদি ডাইভোর্স হয়, যে আমি প্রেগনেন্ট অবস্থা আমাকে ডাইভোর্স দিলে আমার বাচ্চা সহ আমাকে কম্পেনসেশন দিতে হবে। To assess damages in seduction or breach of promise of marriage case, এটা হচ্ছে কাকো আমার প্রমিস করছিল সে ম্যারেজ করবে কিন্তু এর মধ্যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, এইটা যদি সে বলতে পারে তাহলে সে ড্যামেজ হয় সিডাকশন আর ব্রিচ অফ প্রমিস, অর্থাৎ সে চুক্তি বা তার প্রমিস যা বলছিল সেটা থেকে সে সরে আসছে, এই হিসাবে তার বিরুদ্ধে সে কেস করতে পারে। When a woman blackmails a man and accepts that she is pregnant by him to compel marriage, ম্যারেজ কম্পেল করার জন্য সে বলতে পারে আমি ম্যারেজ। In allegation, unmarried woman widow and a wife living apart from her husband is pregnant. কারো বিরুদ্ধে এরকম কথা উঠতে পারে, তার বিরুদ্ধে বেনামি অথবা বদনাম ছড়াইতে পারে একটা আনম্যারিড উমেনের ক্ষেত্রে, উইডোর ক্ষেত্রে, অথবা যে হাজবেন্ড থেকে একটু আলাদা ভাবে আছে, সেপারেশনে আছে, যে সে প্রেগনেন্ট। When a pregnant is alleged to be motive for suicide, murder of an unmarried woman or unmarried woman বা যদি সুইসাইড করে অনেক সময় cause by motive হচ্ছে যে she was pregnant. In case of valid concealment of birth or pregnancy and infanticide, এটা অনেক সময় কারো বিরুদ্ধে উঠে যে সে প্রেগনেন্ট ছিল অথবা ইনফ্যান্টিসাইড করছে অথবা কনসিলমেন্ট করছে বার্থের, so she was pregnant. Then আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট for practical purpose, also for education or exam purpose, diagnosis of pregnancy. এবং আমরা all signs symptoms are classified into 3 groups: presumptive sign, probable sign and positive sign. Presumptive sign হচ্ছে ধারণা করা, প্রিজাম্পশন করা। প্রবাবল হচ্ছে সম্ভাব্য, আর পজিটিভ হচ্ছে শিওর। 3 প্রকারের সাইন আছে। প্রিজাম্পটিভ সাইন হচ্ছে প্রথম কথাই হচ্ছে অ্যামোনেরিয়া। It is the early sign of pregnancy, but ammonia may only not by pregnancy, but also many other causes which may cause them, and so it is the presumptive sign. Morning sickness, also in the first month occur, and usually second month বা অনেক সময় থার্ড মান্থ পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারেই থাকে মর্নিং সিকনেস। এবং এইটাও প্রিজাম্পটিভ এই কারণে যে অনেক কারণে মানুষের বমি হতে পারে, সকালবেলা খাইতে পারে না, বমি নসিয়া ভমিটিং হতে পারে, এবং এটা শুধু যে প্রেগন্যান্সি তো হবে না, সেই জন্য ইট ইজ দ্য প্রিজাম্পটিভ সাইন। Then changes in the breast, সে
tenderness, tenseness, tingling in the breast in the early weeks. And in the after second month, the breast become nodular and supervisions are distinct and enlarged. It is most probably, but not the definite sign. Breast change are on a nipple, it is deeply pigmented and more erectile. By the end of second month, sebaceous glands become enlarged and dark color tubercle form called the Montgomery's tubercle. Areola gradually become dark brown. Colostrum may be secreted in the third month. Silvery lines or stray are seen after 6 months. এগুলো হচ্ছে ব্রেস্ট চেঞ্জ। তাহলে ব্রেস্ট চেঞ্জে আমরা ইনিশিয়ালি প্রথম দিকে আমরা টেনিসমাস বা টিংলিং পাবো, সেকেন্ড মান্থে আমার এটা সাইজ ইনক্রিজ করবে, নডুলার হবে আর সুপারফিশিয়াল ভেইনস আর ডিস্টিংক্ট এন্ড এনলার্জ এবং নিপল বা মোর ডিপলি পিগমেন্টেড। আমরা ভার্জিনিটির সময় নিপল বলছিলাম যে পেল কালার, এটা ডিপলি পিগমেন্টেড হবে, এই সময় পিগমেন্টেশন হয়, macular pigmentation and more erectile and sebaceous gland গুলি in the second month এর পরে enlarge হয় এবং from the Montgomery's tubercle. নিপল যেমন পিগমেন্টেড হয়, এরুলো সেরকম gradually becomes dark brown. And colostrum may be secreted in the third month. Striae of the silvery lines also occur in the abdomen and also in the breast in after 6 months. All these are changed in the breast. Then pigmentation of the skin. During pregnancy, vulva, abdomen and axilla become darker. এবং যত ডার্কার হবে all are due to melanin pigmented কারণে। Then linea nigra, a vertical pigmented line appears over the midline of abdomen from umbilicus to pubis. It is called linea nigra. From umbilicus to pubis, the vertical pigmented line appears. Then striae epidermis, multiple tendons or oblique stiff areas over the abdomen, including the flanks, due to fibrous changes in the tissue. Striae epidermis, এটা একটু লেটে হয় এবং appear in the abdomen, flanks, also in the breast. And quickening, this is the most important one. What is quickening? From 16 to 28th week, month, pregnant woman feels that the fluttering movements of the fetus in the abdomen. The fluttering movement হয়, বাচ্চা নড়াচড়া করে 4 মাসের পর থেকে, 4 থেকে 5 মাসের ভিতরে মা এটা অনুভব করে। কিন্তু প্রথম যেদিন এটা অনুভব করে, ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইজ নোন অ্যাজ কুইকেনিং। কুইকেনিং হলো পুরো সময়টাকে আমরা কুইকেনিং বলি। কুইকেনিং হচ্ছে মা যখন ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা নোটিস করে, দ্যাট ইজ কল্ড কুইকেনিং। অর্থাৎ মা ফিল করবে যে বাচ্চা মুভমেন্ট করতেছে, বাচ্চা মুভমেন্টটা মা যখন ফার্স্ট নোটিস করবে, মা যখন এটা ফিল করবে, দেন ইট ইজ কল্ড কুইকেনিং। And changes in the যে চেঞ্জটা হয় এটাকে বলা হয় জ্যাকমিয়ার সাইন আর চডিক সাইন। এটা হয় changes from pink to violet, deepening to blue as a result of venous obstruction. জ্যাকমিয়ার আর চডিক সাইন্স হচ্ছে 4th উইকের পরে হয়। এটার কিছুই না, মিউকাস মেমব্রেনে অর্থাৎ ভ্যাজিনা এর কালার চেঞ্জ হয়, পিঙ্ক কালার থেকে ভায়োলেট, আলটিমেটলি ব্লু। এটাকে বলা হয় জ্যাকমিয়ার সাইন আর চডিক সাইন। ইট ইজ ফাউন্ড ইন দ্য 4th week after first month.
Then thyroid disturbance, frequency of micturition in the first trimester, এবং যেহেতু ফিটাসটা আস্তে আস্তে বড় হইতে থাকে বাট উইদিন পেলভিস ইট ইজ থেকে যায়, থাকার জন্যই ইউটেরাস একটা প্রেশার অনুভব করে on the bladder and produces frequent micturition. এবং যখনই ইউটেরাসটা বড় হইতে থাকে এবং পেলভিস থেকে উপরে উঠে যায় তখন আর এই ফ্রিকোয়েন্সি অফ মিক্সিরেশনটা থাকে না, আবার হয় লাস্ট মান্থের প্রেগন্যান্সি যখন হেডটা আবার again descended into the in the pelvis. তাহলে প্রথমবার হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে frequency of micturition due to enlargement of the uterus within the pelvis, ওখানে আমার ব্লাডার উপরে প্রেসার ক্রিয়েট করে যার ফলে ফ্রিকোয়েন্সি অফ মিক্সিরেশন, এবং এটা আবার এপিয়ার করে লাস্ট মান্থ অফ প্রেগন্যান্সি যখন বাচ্চার হেডটা আবার আমার পেলভিসের ভিতরে আসে, একই কারণে এখানে আবার ব্লাডার উপর প্রেসার ক্রিয়েট করে and it is called frequency of mixation. Then other general sign fatigue থাকতে পারে, sympathetic disturbance, এখানে কিছু আনইউজুয়াল ঘটনা ঘটে, স্যালাইভেশন বেশি হবে, পারভার্টেড অ্যাপিটাইট এন্ড ইরিটেবল টেম্পার, মেজাজ খারাপ থাকে আর এমন খানা খায় যেগুলি নর্মাল অবস্থায় কেউ খায় না। এটা হয়তো সবাই না, পারভার্টেড অ্যাপিটাইট হতে পারে, যে জিনিসগুলি নর্মাল অবস্থায় কেউ খায় না এই অবস্থা তার হতে পারে। এই চেঞ্জগুলি হচ্ছে প্রিজাম্পটিভ সাইন, অল দিস আর প্রিজাম্পটিভ সাইন। এইসব সাইন পাইলে we can assume that she may be pregnant. Then the probable sign, যেটাতে আমরা সম্ভাব্য ধরে নেব যে না উনি প্রেগনেন্ট। প্রথমেই কথা হচ্ছে এনলার্জমেন্ট অফ অ্যাবডোমেন। এনলার্জমেন্ট অফ অ্যাবডোমেন আমরা সাধারণত 3 মাসের পরে আমরা এটা পাই, আফটার 12 উইক, এবং আম্বেলিকাস যেটা পেট বড় হইতে থাকে কি আম্বেলিক্সটাও লেভেল হয়ে যায় উইথ দ্য অ্যাবডোমেন বাই দ্য 7 মান্থ। এবং স্ট্রাইগেভিটারাম এটা আমরা আগেও আলাপ করছি, ইট ইজ অ্যাপিয়ার ইন দ্য 6 and 7 মান্থ, অ্যাবডোমেন, বাটক, থাই, এবং এইটাই আলটিমেটলি লিনিয়া এলবিক্যান্স হয়ে যায় আফটার ডেলিভারি। আফটার ডেলিভারির পরে প্রায় 1 বছর পরে এখানে একটা হোয়াইট স্কারের মতো হয়ে যায় এই অ্যাবডোমেনে, বাটকে, থাইতে, অলসো ইন দ্য ব্রেস্ট, দ্যাট ইজ কল্ড লিনিয়া এলবিক্যান্স। এনলার্জমেন্ট অ্যাবডোমেন আফটার 3 মান্থস, এবং আম্বিলিকাসটা অ্যাবডোমেনের সাথে সেম লেভেলে এসে যায় ইন দ্য 7 মান্থ। আম্বিলিকাস আমরা সাধারণত ডিপ্রেশন থাকে পরবর্তীকালে 7 মান্থ প্রেগন্যান্সিতে এটা অ্যাবডোমেনের সাথে সেম পজিশনে এসে যায়, অর্থাৎ ডিপ্রেশনটা খুব একটা ফুলফিল হয়ে যায়। আর ট্রাইগেভিটারাম appears in the 6 and 7 months, which are silvery lines appear in the abdomen, buttock and thigh, এবং ডেলিভারির পর্যন্ত এটা থাকে পেইলার কালার। আফটার 1 year after delivery হোয়াইট স্কার ফর্মেশন হয়। Then Braxton-Hicks sign. What is Braxton-Hicks sign? It is the intermittent uterine contraction. এটা আফটার 4 মান্থ ইউটেরাস কন্ট্রাকশন হয়, একবার কন্ট্যাক্ট করে একবার রিল্যাক্সেশন। এটাকে বলা হয় ব্র্যাক্সটনিক সাইন, এটা মা ফিল করে। ব্র্যাক্সটনিক সাইন এটা প্রেগন্যান্সি সাইন, বাট ফিটাস ডেথ হইলেও এই ইন্টারমিডিয়েন্ট কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনটা তাও হতে পারে। যদি ফিটাস মরেও যায় তাহলে কিন্তু এটা হবে। সেজন্য ব্র্যাক্সটনিক সাইন হচ্ছে সাইন অফ প্রেগন্যান্সি, নট বেবি কি অবস্থা সেটা বলার মতো অবস্থা, এবং এটা 4 মান্থের পরে হয়। আমাদের কখন কোনটা হচ্ছে আমরা পরবর্তীকালে দেখবো। আমাদের এখন এই সাইনগুলি একটু দরকার জানা, বাট আমাদের পরবর্তীকালে কোন ট্রাইমেস্টারে কি কি পাই পরীক্ষায় সাধারণত এখন প্যাটার্নটা পাল্টে গেছে ওইরকম। দেন হাইট অফ দ্য ইউটেরাস, আমরা জানি যে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকে,
এবং হাইট অফ ইউটারাস তো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এবং 12 সপ্তাহ পর্যন্ত আমরা ইউটারাসকে পালপেট করতে পারি না, ইট ইজ রিমেইন উইদিন দ্য পেলভিস। 12 সপ্তাহের পরে এই পিরিয়ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর প্র্যাকটিক্যাল লাইফ, অলসো ফর এক্সাম পারপাস। 12 week is just palpable above the symphysis pubis। তারপরে 12 পরে 16 সপ্তাহে it is 2 inch above the symphysis pubis। আর 20 weeks এ 2 inch below the umbilical। and 24 সপ্তাহে এটা at the level of umbilical। তাইলে আমরা 12 সপ্তাহ পর্যন্ত পালপেট করতে পারবো না, 12 সপ্তাহে জাস্ট পালপেবল অ্যাবাভ দ্য সিম্পেসিস পিউবিস। তার 4 সপ্তাহ পরে 20 সপ্তাহ এটা 2 ইঞ্চ অ্যাবাভ দ্য আম্বিলিকাস। আরো 4 সপ্তাহ পরে 24 সপ্তাহ ইট ইজ 2 ইঞ্চ বিলো দ্য আম্বিলিকাস। আর 24 সপ্তাহ এট দ্য লেভেল অফ আম্বিলিকাস। তারপরে আবার 4 সপ্তাহ 28 সপ্তাহ ইট ইজ মিড বিটুইন আম্বিলিকাস এন্ড জিপি স্টার্নাম এবং 36 উইকে এট দ্য লেভেল অফ জিপি স্টার্নাম। then it is fall down। তখন যেহেতু ফিটাস তখন নিচের দিকে ডিসেন্ড করে, তখন এই হাইট আবার কমতে থাকে আফটার 36। তাহলে 36 উইক হলো ম্যাক্সিমাম হাইট এট দ্য জিপ স্টার্নাম। এন্ড 36 এর উইকের পরে আমার হাইট অফ ইউটারাস কমতে থাকে। তাহলে এই যে হাইট অফ দ্য ইউটারাস এট হোয়াট উইকস, এটা অস্ফীত দেয়, বাইবেলে তো প্রশ্ন করে রিটেনও আসে। এটা তোমার হাইট অফ দ্য ইউটারাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর প্র্যাকটিক্যাল, অলসো এক্সাম পারপাস। দেন হ্যাগার সাইন। হ্যাগার সাইন এটা কিছুই না, এটা হচ্ছে আমার সার্ভিক্সে যে ইসমাস আছে ওই ইসমাসটা সফট হয়ে যায় এবং it is the most valuable physical sign of early pregnancy এবং it is positive about 6 weeks। তার মানে ফার্স্ট ট্রাইমেস্টারে হ্যাগার সাইন পজিটিভ। এটা আর কিছুই না, one hand is placed in the on the abdomen and 2 fingers on the other hand in the vagina। ফার্ম উপরে আমার সার্ভিক্স পাবো, তার উপরে বডি অফ দ্য ইউটারাস পাবো, মাঝখানে আমি কিছু পাবো। ইসমাসটা তখন সফট কম্প্রেসেবল এরিয়া। এই যে আমার একটা ভেজানার ভিতরে আমরা সাধারণত 2 ফিঙ্গার টেস্ট করি, 2 ফিঙ্গার থাকে আর উপরে অ্যাবডোমেনের উপরে হাত থাকে। আমি নিজের শক্ত সার্ভিক্স ফিল করবো, তারপর একটা ফাঁকা জায়গা থাকবে, তার উপর আমি বডি অফ দ্য ইউটারাস ফিল করবো, বাট মাঝখানের পোর্শনটা আমি ফিল করতে পারবো না। দ্যাট ইজ কল হ্যাগার সাইন। দেন গোডেল সাইন। গোডেল সাইন আর কিছু না, এনে সার্ভিক্সটা সফট হয়ে যায়। From the second month onward, cervix progressively softened from below upwards and oil mark by 4th month is known as Godel sign। এটা কিছুই না, যত সময় যাবে সার্ভিক্সটা সফট হবে এবং তার শর্ট হয়ে যাবে। and towards the last of month আর কোনো সার্ভিক্স কিছু পাওয়া যাবে না, তখন যে অরবিক্স সার্ভিক্সের যে এক্সটার্নাল অথ ছিল সেটা সার্কুলার হয়ে যাবে, অন্য সময় টেনবার্স থাকে এবং এটার অরিজিনটা অলওয়েজ দেয়ার ইজ, মানে সার্ভিক্সের আর কিছুই বোঝা যেতে যাবে না, শুধুমাত্র ওয়াস ছাড়া। তার এই যে গুডিং সাইন হচ্ছে সার্ভিক্সটা যখন থেকে সফট হইতে আরম্ভ করলো এবং শর্টেন হইতে আরম্ভ করলো, দ্যাট ইজ কল গুডিং সাইন। ইট ইজ স্টার্ট করে সেকেন্ড মান্থ এবং অয়েল মার্ক বাই 4th মান্থ। আমি এটা ফার্স্ট ট্রাইমেস্টারে আরম্ভ করে সেকেন্ড ট্রাইমেস্টারে যায়, এটা ডেফিনেটলি বোঝা যায় গুডিং সাইন। তাহলে আমার দুইখানেই আমরা পাবো, ফার্স্ট ট্রাইমেস্টারও পাবো, সেকেন্ড ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার ইট ইজ অয়েল মার্ক। দেন ইউটারাইন সাফল। এটার কিছু না, একটা ব্লুইং মারমার ওভার দা ইউটারাস। আমার অস্কাল করলে
ইউটেরাসের দুই সাইডে যদি আমি অস্কাল করি তাহলে ইনগুইনাল লিগামেন্টের জাস্ট উপরে, এবং এটা বাই দ্য এন্ড অফ ফোর্থ নার্ভ। এটা ব্লাড প্যাসেজের জন্য একটা মারমার হবে, এবং ইট ইজ সিনক্রোনাইজ উইথ দ্য মাদার পালস। অর্থাৎ ওই মারমারটা আমরা যদি মার পালসের সাথে দেখি তাহলে দেখা যাবে যে এটার লগে এটা সিনক্রোনাইজ করতে হবে। অর্থাৎ মার শরীরের যে ব্লাডটা ইউটেরাসের ওখানে ইউটেরাইন ভেসেলের ভিতর দিয়ে পাস হচ্ছে, সেটার জন্য একটা সফট মারমার, ফ্লোয়িং মারমার শোনা যায়, দ্যাট ইজ কল্ড ইউটেরাইন সাপোর্ট, এবং ইট ইজ সিনক্রোনাইজ উইথ দ্য মাদার পালস। দেন ব্যালটমেন্ট, internal development, external development. It is positive fourth and fifth month. এর আগেও না, এর পরেও না। ডেভেলপমেন্ট আর কিছুই না, আমার যেহেতু ফিটাসটা তখন শর্ট থাকে, ছোট থাকে, এটাকে আমরা তখন নাড়াচাড়া করতে পারি, নট ফিক্সড হয়ে যায় না। তাহলে একটা হলো ইন্টারনাল ডেভেলপমেন্ট, সেখানে কি করে, টু ফিঙ্গার্স আর ইনসার্টেড ইনটু দ্য অ্যান্টেরিয়র ফর্নিক্স। আমরা জানি যে চারটা ফর্নিক্স, two lateral and one anterior and one posterior fornix in the cervix area. সেখানে anterior fornix এর দুইটা আঙ্গুল দিয়ে তারপরে একটা সাডেন আপওয়ার্ড থ্রাস্ট দেওয়া হয়, দিলে পরে ফিটাসটা উপরের দিকে উঠে যায় বা কিছুক্ষণ পর আবার নেমে আসে এবং আঙ্গুলের মধ্যে এটা ফিল করা যায়। দ্যাট ইজ কল্ড ব্যালট। ইট ইজ ইন্টারনাল ব্যালট। আর এক্সটার্নাল ব্যালটমেন্ট হচ্ছে পেটের উপরে যেখানে ইউটেরাসটা আছে। আমরা জানি যে 3 মাসের পরে ইউটেরাস অ্যাবডোমেনে ফিল করা যায়, এবং ডেভেলপমেন্টটা 4 to 5 মাসে, যখন বাচ্চাটা একটু সাইজে বড় হচ্ছে, তখন যদি পেটের উপরে একটা সাডেন একটা প্রেসার দেওয়া যায় তাইলে বাচ্চাটা সরে যাবে, আর কিছুক্ষণ পরে আবার আমার আঙ্গুলের মধ্যে এসে ফিল করবে। এইটাই হচ্ছে এক্সটার্নাল ব্যালট। তাহলে এই ব্যালটমেন্টটা আমরা 4 to 5 মাসে পাবো। ইন্টারনাল ব্যালটমেন্ট হচ্ছে আমার অ্যান্টেরিয়র ফর্নিক্স আঙ্গুল দিয়ে ইউটেরাসটাকে উপরের দিকে দিলে এটা সরে যাবে, আবার কিছুক্ষণ পরে আমার আঙ্গুলের ভিতরে ফিল করবে। দ্যাট ইজ কল্ড ইন্টারনাল ব্যালট। আর এক্সটার্নাল হচ্ছে পেটের উপরে একটা থ্রাস্ট দেওয়া হবে, সাডেনলি থ্রাস্ট দেওয়া হলে ওখানে বাচ্চার হেডটা বা ইউটেরাসটা একটু সরে যাবে, কিছুক্ষণ পরে আবার আগের পজিশনে আসে আমার হাতে আবার ফিল করবে। হাতটা ওখানেই রাখতে হবে। দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল ব্যালট, এবং ইট ইজ পজিটিভ ফোর্থ এন্ড ফিফথ। এই দুইটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। অসেন্ডার সাইন এন্ড পিসকেট সাইন। অসেন্ডার সাইন হচ্ছে আমি ল্যাটারাল ফর্নিক্সে আমি পালসেশন ফিল করবো, এটা নট ভেরি ইম্পর্টেন্ট। পিসকেট সাইন, ইট ইজ অলসো নট ইম্পর্টেন্ট, সো আই omit it. Then biological test, বিভিন্ন রকমের বায়োলজিক্যাল টেস্ট আছে। এটা আগে যখন আমার প্রেগন্যান্সি কিট আবিষ্কৃত হয় নাই, তখন এই বায়োলজিক্যাল টেস্ট বিভিন্ন প্রাণীর উপরে, রেটের উপরে, মাউসের উপরে, রেবিটের উপরে, ফ্রগের উপরে, আমার এখানে কিছুই করা হয় না। অ্যাকচুয়ালি যে HCG, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, যেটা সিক্রেশন হয় ডিউরিং প্রেগন্যান্সি, এটা সেরামও পাওয়া যায়, ইউরিনও পাওয়া যায়। ওই ইউরিনটাকে আমার এইসব প্রাণীর উপরে এক্সামিন করা হয়, এবং করলে পরে ওইটার উপরে যে এফেক্টটা হয়, দ্যাট ইজ দ্য বায়োলজিক্যাল টেস্ট। এবং বর্তমান যুগের এই টেস্টগুলি আর করা হয় না, এখন এগুলি হচ্ছে জাস্ট একাডেমিক পারপাস। তবে এটা হিউম্যান কোরিওনিক হরমোন শুধু যে প্রেগন্যান্সিতে হয় তা না, অন্যান্য কিছু যেমন কোরিওনিক ইপিথেলিওমা, হেরিডিটিফর্ম মোল, এক্টোপিক প্রেগন্যান্সি, এইসব ক্ষেত্রেও আমার HCG বেশি চিকিৎসার জন্য এই ক্ষেত্রেও এগুলি পদ্ধতি। আর বায়োলজিক্যাল টেস্ট এখন খুব একটা করা হয় না, জাস্ট একাডেমিক পারপাস। দেন ইমিউনোলজিক্যাল টেস্ট, এবং ইমিউনোলজিক্যাল টেস্ট আমরা ওমেনে একই ব্যাপার, HCG এখানে মানে ডিটেক্ট করা হয় হিউম্যান কোরিওনিক হরমোন বায়োলজিক্যাল টেস্টের মতোই, বাট এটা আমরা
সেকেন্ড উইকেই অনেক সময় আমরা এটা টেস্ট করে পাইতে পারি, এবং এইগুলি রিলায়েবল, এবং এটা বিভিন্ন রকম টেস্ট আছে, ইনডাইরেক্ট লেটেস্ট ট্যাগ, ডাইরেক্ট লেটেস্ট ট্যাগ, ইনঅ্যাগ্লুটিনেশন, ইনহিবিশন, বিভিন্ন রকম টেস্ট আছে, এবং এই টেস্ট একটা সেকেন্ড উইকের পরে কোনো পজিটিভ পাওয়া যায়। তো ইট ইজ আ আর্লি প্রেগনেন্সি আমরা ডিটেক্ট করার জন্য ইমিউনোলজিক্যাল টেস্টই এখন করা। এর ভিতরে একটা আছে ইনডাইরেক্ট লেটেস্ট লাইট টেস্ট, এখানে আর কিছুই করা হয় না। এখানে হচ্ছে আমার লেটেস্ট পার্টিকল থাকে, যেটা কোটেড থাকে, লেটেস্ট পার্টিকল ইউজ করা হয়। এটা কোটেড থাকে উইথ হেরিং কোরান্টিক হরমোন, ওরা তারা এটা কোটেড থাকে অ্যাজ এন্টিজেন। আর অ্যান্টিসেরাম অফ এইচসিজি ইজ মিক্সড উইথ এ ড্রপ অফ ইউরিনের সাথে আমার অ্যান্টিসেরাম টু এইচসিজি, অর্থাৎ এইচসিজির অ্যান্টি যে সেরাম ওইটার সাথে ইউরিনটাকে মিক্স করা। তাহলে মিক্স করলে যদি ইউরিন আমার এইচসিজি থাকে, তাহলে এইচসিজিটা অ্যান্টিসেরাম এইচসিজির সঙ্গে রিঅ্যাকশন করে এটা সেটেল হয়ে যাবে, তার ফলে আমার ফ্রি আর এইচসিজি থাকবে না। এখন আমি যদি সেন্সিটাইজ টেস্ট আবার এর সঙ্গে অ্যাড করি, তাইলে যদি আমার কোনো মানে প্রেগনেন্ট থাকতেও, তাইলে এইচসিজি আর অ্যান্টি এইচসিজির সঙ্গে রিঅ্যাকশন করার ফলে ফ্রি আর থাকবে না, যার ফলে কোনো এগ্লুটিনেশন হবে না। Then it is called positive test. No agglutination, it is positive. আর যদি এইচসিজি ইউরিনে না থাকে, তাহলে অ্যান্টিবডিটা ফ্রি থাকবে, এবং দেন ইট ইজ লেটেক্সের যে এইচসিজি আছে তার সঙ্গে রিঅ্যাকশন করে। অর্থাৎ এখানে আমরা উল্টা ভাবে টেস্ট করতাম। এইচসিজি আগে ইউরিনের সাথে এটাকে এন্টি এইচসিজি দ্বারা রিঅ্যাকশন করে দিই, রিঅ্যাকশন করলে যদি ওখানে এইচসিজি থাকে, তাহলে আর ফ্রি এইচসিজি আমার থাকবে না, তাহলে অ্যান্টিবডিটা ফ্রি থাকবে না। দুইটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে এটা নিউট্রালাইজ হয়ে যাবে, যার ফলে আমার পরবর্তীকালে এইচসিজি লেটেস্ট পার্টিকেল দিলে কোনো রিঅ্যাকশন হবে না, দেন ইট ইজ পজিটিভ। আর যদি আমার ইউরিন এইচসিজি না থাকে, তাহলে অ্যান্টিবডিটা ফ্রি থাকবে, দেন লেটেক্সের সঙ্গে এটা এগ্লুটিনেশন করবে। অর্থাৎ এখানে নেগেটিভ ওয়েতে আমরা হিসাব করি, এবং এগ্লুটিনেশন হইলেই আমরা বলবো যে নেগেটিভ, এগ্লুটিনেশন না হইলে পজিটিভ। এটা একটু ইনডাইরেক্ট টেস্ট, এই জন্য বলা হচ্ছে ইনডাইরেক্ট। এখন যেটা হয় ডাইরেক্ট, এখানে কিছুই না, এই লেটেক্স যেটা রিয়েজেন্ট আছে এটার সঙ্গে অ্যান্টি এইচসিজি অ্যান্টিবডি কোটেড করা হয়। কোটেড করে যদি ইউরিনে এইচসিজি থাকে, then it combines with the antibody and causes agglutination of the latex. যেহেতু অ্যান্টিবডিটা ল্যাটেক্সের সাথে একসাথে কোটেড করে দেওয়া আছে, সেজন্য অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডির সাথে রিঅ্যাকশন করবে, ইট ইজ পজিটিভ। আর যদি ওখানে ইউরিনে এইচসিজি না থাকে, তাহলে কোনো এগ্লুটিনেশন হবে, দেন ইট ইজ নেগেটিভ। এছাড়া অন্যান্য আরো টেস্ট আছে, ইমিউনে আছে, এলিজা টেস্ট, এখন অনেক নতুন নতুন টেস্ট আবিষ্কার হয়ে গেছে। দেন এটাও একই ব্যাপার, ইমিউনোগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, যেটা আজকালকার যে প্রেগন্যান্সি কিট আছে, এই কিটের ভিতরে এই পদ্ধতিতে টেস্টটা করা হয়। এখানে আর কিছুই করা হয় না। এখানে কি কি ম্যাটেরিয়ালস লাগে? আরবিসি সেন্সিটাইজ টু অ্যান্টিবডি টু এইচসিজি হরমোন। আরবিসি থাকে যেটা সেন্সিটাইজ থাকে টু এইচসিজি হরমোনের অ্যান্টিবডির সাথে, অ্যান্টি এইচসিজি ফ্যাক্টর অর্থাৎ অ্যান্টিবডি আর মর্নিং ইউরিন। এখানে কি করা হয়? 1 and 2 আর মিক্সড, অর্থাৎ আরবিসি এবং অ্যান্টি এইচসিজি ফ্যাক্টর একসাথে মিক্স করা হয়। তাহলে ইউরিনের মধ্যে যদি এইচসিজি থাকে, দেন আমার অ্যান্টিবডির সাথে ওইটা রিঅ্যাকশন ওইটা নিউট্রালাইজ হয়ে যাবে, এবং আরবিসি সেলটা তখন ফ্রি থাকবে, যেটা আমরা এজ এ রেড ডিসকাস থাকবে, অর্থাৎ যে লাল চিহ্ন টেস্টের ভিতরে লাল আউটে, দ্যাট ইজ দ্য পজিটিভ। অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি নিজেরা রিঅ্যাকশন করে নিউট্রালাইজ হয়ে গেল, আরবিসিটা ফ্রি থাকে, এবং আরবিসির জন্য আমার লাল দাগ, একটা প্রেগনেন্সি কিটে যেটা লাল দাগ হয়, ইট ইজ
এই হেমিগ্লোটেশন ইনহিবিশন টেস্ট করে। এই টেস্টটা এখন আজকালকার যে কিট প্রেগনেন্সি কিট এই পদ্ধতিতে করা হয়, অর্থাৎ আরবিসি থাকে, তার সাথে এনটিএইচসিজি থাকে, আর মর্নিং ইউরিন থাকে। ইউরিনের মধ্যে যদি এইচসিজি থাকে তাহলে এনটিএইচসিজির সাথে এটা রিঅ্যাকশন করবে, নিউট্রালাইজ হয়ে যাবে। তার মানে আমার আরবিসিটা ফ্রি থাকে, দেন ইট শোজ দ্য রেড কালার। In this way, we confirm that whether she is pregnant or not. আর যদি এইচসিজি না থাকে ইউরিনে, তাহলে অ্যান্টিবডির সাথে এটা কোনো নিউট্রালাইজ হবে না, এবং ইট উইল কজ এক্সিকুশন অর ক্লাম্পিং অফ আরবিসি। এবং তখন কোনো যেহেতু এনটিএইচসিজিটা থেকে যাচ্ছে অ্যান্টিবডিটা, এবং আরবিসির সাথে এটা রিঅ্যাকশন করে ওটা নিউট্রালাইজ হয়ে যাবে এবং কোনো লাল চিহ্ন আসবে না। বায়োলজিক্যাল টেস্টগুলি আমরা বেশি একটা নামগুলি একটু মনে রাখবা, এগুলি আর বর্তমানে এগুলির খুব একটা ইম্পর্টেন্স। রেপিড রেড টেস্ট, তারপর হচ্ছে এস্কিমিক জন্ডেক টেস্ট, তারপর হচ্ছে এগুলি ট্রিটমেন্ট টেস্ট, ফিমেল রেপিড টেস্ট, অগমেন্ট টেস্ট, এইগুলি নট সো ইম্পর্টেন্ট। এগুলি দেন what are the positive signs of pregnancy? পজিটিভ সাইন্সের প্রথম যেটা হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড। ইট ইজ দ্য ডেফিনিট সাইন, এবং এটা 18 থেকে 20 উইকের ভিতরে পাওয়া যায়, অর্থাৎ 4.5 মাস থেকে 5 মাসের ভিতরে। 18 থেকে 20 উইকের ভিতরেই ফিটাল হার্ট সাউন্ড প্রথম পাওয়া যাবে, এবং ইউজুয়ালি রেট প্রথমে থাকে 160, দেন আস্তে আস্তে রেট কমতে থাকে 120 9 মান্থ একটা ডেলিভারির পরে বিলো 100 হয়ে যায়। তাহলে রেট প্রথমে থাকে 160। ইনিশিয়ালি যখন আমরা হার্টবিট হার্ট সাউন্ড শুনতে পাই, এবং যখনই পাবো ইট ইজ দ্য ডেফিনিট সাইন যে শি ইজ প্রেগনেন্ট, শি ক্যারি এ বেবি। এবং এইটা যে ফিটাল হার্ট সাউন্ড, এটা তুমি মার পালসের সাথে যখন হাত দিবা আর ওখানে শুনবা, দেখবা যে এটার সঙ্গে এটা মিলবে না। Fetal heart sound is not synchronized with the mother's pulse, so it is definitely another one. Synchronize হবে uterine supporter, সেই জন্য যাতে কনফিউশন না হয়, fetal heart sound পাইলে you must palpate the mother's pulse, দেখবে যে এটার সাথে হার্ট সাউন্ডের মিললে কি, যে না মিলবে না, then it is must be another sound, and that is from the fetus. এখানে ফিটাল হার্ট সাউন্ড কখন পাওয়া যাবে না? ইট ইজ ভেরি পেট কোশ্চেন ইন দ্য এক্সাম। ফিটাস ইজ ডেড পাওয়া যাবে না। এক্সেসিভ কোয়ান্টিটি অফ লিকার, যখন অতিরিক্ত ফ্লুইড থাকে, যার ফলে সাউন্ডটা ট্রান্সমিটে আসতে পারে। ভেরি অবেজ ওমেন, তাদের ফ্যাটি বেশি, এই একই কারণে আমার সাউন্ডটা আসতে পারে না। অ্যান্ড বিফোর 18 উইকস আমার সাউন্ড পাবোই আমি 18 উইকস, তার আগে যদি আমি শুনতে চাই তাহলে তার আমি পাবো। তাহলে কি কি কারণে ফিটাল হার্ট সাউন্ড আমি শুনতে পাবো না? একটা হলো যদি বাচ্চা ডেড হয়, excessive quantity of liquor, his mother is মানে very obese person, and if examined before 18 weeks. তাহলে ফিটাল হার্ট সাউন্ড ডেফিনেটলি পজিটিভ সাইন, এবং এটা 18 থেকে 20 সপ্তাহের ভিতরে পাওয়া যায়। ইট ইজ নট সিনক্রোনাইজড উইথ দ্য মাদার পালস। Initially it is 180, then it is come down to 120 in the 9 months. এবং কি কি কারণে পাওয়া যায় না? ইট ইজ বোথ রিটার্ন ভাইবা এন্ড নস্পি। দেন পালপিটেশন অফ ফিটাল পার্টস, হার্ট সাউন্ড পাবো আমরা 18 উইকের আগে পাবো না, আর ফিটাল পার্টস আমি কেন আইডেন্টিফাই করতে পারবো তার আগে, অর্থাৎ 4 মান্থ 16 সপ্তাহে আমরা ফিটাল পার্টস কে আমরা পালপেট করতে পারি। and perception of vital parts, palpitation পাওয়া আর perception অনুভব করা from the 5 months onward, and placental supple, এটা হলো flow murmur when the blood passes over the placenta,
এবং ইট ইজ প্লাসেন্টা সাফল আর ইউট্রাইন সাফল আমরা আগে যেটা বলছি এটা মানে প্রবাবল সাইনের ভিতরে যেটা ছিল সেই ইউট্রাইন সাফল synchronize with the mother pulse and placental pulse synchronize with the fetal action. অর্থাৎ fetal action যতটা হবে সাফল্য অতটাই হবে। Then umbilical support. It is the blowing murmur in the umbilical cord and it is synchronized with the fetal action. The umbilical cord and fetus একই সূত্রে গাঁথা এবং so it is synchronized with the fetal action. Then ultrasonography. বর্তমান যুগে যেটা করা হয় gestational sac can be seen by 6 ultrasonography 6 উইকে আমরা ডায়াগনোসিস করতে পারি and this thing equals from the embryo by 7 weeks. Fetal heartbeat by 10 weeks. ultrasonography তে পাবে আর অস্কাল করতে গেলে তোমার 18 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে তাই ultrasonography তে আমরা 6 উইকে gestational sac টা পাবো 7 উইকে ইকো পাবো এবং দশম সপ্তাহে আমরা ফিটাল হার্টবিট আমরা পাবো বাই আলট্রাসোনোগ্রাফি তো আলট্রাসোনোগ্রাফি দ্বারা আমরা 6 উইক থেকে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে সে ইজ প্রেগন্যান্ট অর নট দেন এক্স-রে ডায়াগনোসিস যদিও প্রেগন্যান্সিতে এক্স-রে ইম্পর্টেন্স ভেরি লিমিটেড বিনা দরকার এক্স-রে করাতে যাবে না যে it has some ill effect or bad effect on the fetus. তো যখন নিড তখনই শুধু করা তবে এক্স-রে ডায়াগনোসিস আমরা 15 থেকে 16 সপ্তাহে ফিটাল পার্টস আমরা ডিটেক্ট করতে পারি বা অনেক সময় আর্লি তো আমরা 10 থেকে এক্স-রে পেতে পারি বাট 15 to 16 কে অ্যাজ ইউজুয়ালি আমরা পাবো কি পাবো একটা হলো স্কাল eccentric or annular shadow of the skull small dots of vertebral column গুলি ওইভাবে তো ডেভেলপ হয় না এই সময় তখন শুধু ডটের মতো পাওয়া যাবে সিরিয়ালি কয়েকটা ডট আছে and a series of cut parallel lines of ribs গুলির parallel lines আমরা cut parallel lines পাবো and linear shadow of the limbs এর যে হাড়গুলি আছে তার অল্প কিছু পরিমাণ আমরা শ্যাডো পাবো তাহলে আমরা 15 থেকে 16 উইকে আমরা এক্সরে করলে আমরা কনফার্ম হতে পারবো অনেক সময় তার আগে পাওয়া যায় কি পাই আমরা একটু মাথার হেড eccentric or annular shadow আর পার্টিকুলার কলমের সিরিজ অফ স্মল ডট শুধু ডটের মতো পাওয়া যাবে এক্সরেতে এটা সিরিজ একটা নিচে নিচে আর কাট প্যারালাল লাইনস অফ রিবস যে কয়েকটা প্যারালাল লাইনস আর আমার লিম্বস এর বোন গুলি যে আছে আপার লিম্বস লোয়ার লিম্বস এর ওগুলির আমরা কিছু শ্যাডো পাবো এইগুলি হচ্ছে অল আর পজিটিভ সাইন তাহলে আজকে আমরা এই পর্যন্তই আমরা প্রবাবল সাইন ইজাম্পটিভ সাইন এন্ড পজিটিভ সাইন গুলি নিয়ে একটু আলোচনা করলাম এটি তোমরা জানো জাস্ট আবার একটু রিভিউ করলাম প্রথম দিকে যেটা প্রেগন্যান্সি জাইগোট প্রি এমব্রায়ো এমব্রায়ো এন্ড দা ফিটাস কখন কোন সময়টাকে বলা হয় এটা কথা মনে রাখবা আর এই ইজাম্পটিভ সাইন কি প্রবাবল সাইন কি নামগুলি মনে রাখবা তার চেয়ে আরো ভেরি ইম্পর্টেন্ট হলো কোনটা এখনকার পরীক্ষার প্যাটার্ন হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে কি পাবো অথবা পরীক্ষা দিয়ে দেয় যে এত উইকস এর প্রেগন্যান্সি হোয়াট আর ইউর ফাইন্ডিং আমরা এটা আগামী ক্লাসে সেটা আলাপ এখন তবে ইজাম্পটিভ সাইন পজিটিভ সাইন এন্ড প্রবাবল সাইন এগুলি কিন্তু তোমাদের জানতে হবে পরীক্ষার সময় জিজ্ঞাসা করে প্রবাবল সাইন কি আছে নাম বলো পজিটিভ সাইন কি আছে নাম বলো বা ইজাম্পটিভ সাইন কি আছে নাম বলো এবং নাম বললে যেমন গুডউইল সাইন বলবা বা অন্যান্য যে সাইনগুলির নাম বললে জিজ্ঞাসা করবো যে এটা তারা কি হোয়াট ইজ ডেভেলপমেন্ট বললে বলবে যে হোয়াট ইউ মিন বাই ডেভেলপমেন্ট বা হোয়াট ইজ আমরা যে প্রথমে যে মা যেটা ফিল করে
সেই রকম সাইনগুলি কখন ফিল করে, কখন পায়, ফিটাল অ্যাকশন কখন পাওয়া যাবে, এই জিনিসগুলি একটু পাইবার সময় দিকে এইগুলি একটু ভালোভাবে মনে রাখবা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট both for written viva and also so you must prepare yourself. তোমরা পরে আসতে বলছিলাম, আমি আর সময় নেই, আজকে ক্লাস শুরু করতে একটু লেট হয়েছে যেহেতু কানেকশন একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, আমরা আগামী ক্লাসে বাকিটা পড়ব এবং একই সাথে এটা বিষয়ে তোমাদেরকে আমি 2-4টা প্রশ্ন করব। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাভ ইউ এনি কোশ্চেন রিগার্ডিং আপ টু দিস আমরা যেটা পজিটিভ সাইন পর্যন্ত পড়লাম? বুঝার কিছু থাকলে অথবা এনি কোশ্চেন রিগার্ডিং প্রেগন্যান্সি আপ টু দিস পজিটিভ সাইন পর্যন্ত করলাম আমরা, এবং আমি বলছি যে এটা ভেরি ইম্পর্টেন্ট both for written also viva and also for OSCE purpose. OSCE pregnancy দিয়া যায়, হাইট দিয়া যায়, এরো মার্ক দিয়া যায় ভাই যে এটা কত উইক প্রেগনেন্সি। ওর সাথে আবার একটু লেজ লাগিয়ে প্রশ্ন করে যে ওই সময় তুমি প্রবাবল সাইন কি পাবা অথবা পজিটিভ সাইন কি কি পাবা। হ্যাঁ, এগুলো একটু আজকাল কিন্তু একটু ব্রেইন স্টর্মিং কোশ্চেন করে, সেই জন্য তোমাদের এক্সাম্পটিভ সাইন, প্রবাবল সাইন, পজিটিভ সাইন কখন কোনটা আসে, এপিআর করে কতদিন থাকে, এটাও যেমন জানতে হবে, একই সাথে এগুলি তারা কি বুঝায় সেটাও তোমাদের জানতে হবে। আমরা এরপরে এখন যেটা আরো বেশি প্রশ্ন আসে যে কোন ট্রাইমেস্টারে কোনটা পায়, ওইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইনবক্স, অথবা প্রায় সময় প্রায় শেষ হয়ে আসছে, না না থাকলে একটু পড়বায় যায়, এটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং আগামী ক্লাসে আমি বাকিটুকু শেষ করবো এবং কিছু প্রশ্ন করবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং পরিবার নিয়ে বাসায় যারা আছে তাদেরকে নিয়ে তোমরা ভালোভাবে থাকো। এই অক্টোবর পর্যন্ত তো বন্ধ অবস্থায় ঘোষণা করা হয়ে গেছে, তোমাদের নভেম্বরে কি হবে না, কিন্তু ইউ মাস্ট প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য এক্সাম। যদি কোনো প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করবো। আর if you have any question, any query, then you may ask. No, sir. No, sir. Thank you all.